গল্পের ভিড়ে অরিজিনালস। গল্পের ভিড়ের আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে মণিলাল গঙ্গোপাধ্যায়ের রচিত অলৌকিক কাহিনী হরতনের গোলাম। গল্পের সত্য সংগৃহীত হয়েছে বিন্দু বিসর্গ পাবলিশার্সের অলৌকিক সমগ্র থেকে। তোমরা অনেকে আশ্চর্য ঘটনা কানে শুনেছ, কিন্তু আমি চোখে দেখেছি এক অত্যাশ্চর্য অদ্ভুত ঘটনা। তখন আমার বয়স অল্প, বোধ হয় 13 কি 14। বৃন্দাবন, ডাকনাম বিনু, ছিল আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু। এক ক্লাসে পড়তাম, দিনরাত একসঙ্গে থাকতাম। সে ছাড়া আর কারো সঙ্গে খেলতে বা কথা বলতে আমার ভালো লাগতো না। আমাদের কাছেই ছিল তাদের বাড়ি। তখন আমরা নতুন তাস খেলতে শিখেছি। বিনু সেবার একদিনের জন্য মামার বাড়ি গিয়ে বিন্তি খেলা শিখে এসেছিল। এসেই সে আমায় ওই খেলা শিখিয়ে দিল। দুজনেই নতুন খেলিয়ে, কিন্তু বিনু 2-4 বাজি খেলেই পাকা ওস্তাদ হয়ে উঠল। আমি প্রায় প্রতি হাতেই তার কাছে হারতাম। অবশ্য কোথায় বা তাকে জিতেছি। স্কুলের লেখাপড়ার প্রাইজ, খেলাধুলার প্রাইজে সে বরাবরই আমায় হারিয়ে এসেছে। এমনকি নিমন্ত্রণ খেতে বসেও কোনো দিন তাকে জিততে পারিনি। সে বরাবর আমার চেয়ে বেশি খেয়েছে। এক সময় সন্দেহ হতো, আমার মায়ের স্নেহটিও বুঝি সে আমার চেয়ে বেশি করে জিতে নেবে। কিন্তু এতে আমার দুঃখ হলো না, কারণ তাকে যে আমি সত্যি ভালোবাসতাম। রোজ সন্ধ্যার পর স্কুলের পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দুই বন্ধুতে আমাদের সদর বাড়ির পশ্চিম কোণে ভাঙা নহবতখানার নিচের অন্ধকার ঘরটায় লুকিয়ে বসে তাস খেলতাম। এই ঘরটায় পুরাকালে কে থাকতো তা জানি না। এই বাড়ি যখন জমজমাট ছিল, তখন হয়তো কর্তাদের সানাইওয়ালারা এইখানেই বসবাস করত। এখন এখানে দিনে রাতে কারোর পায়ের ধুলো পড়ে না, এক চুপি চুপি আমাদের ছাড়া। এই ঘরটা আমাদের দুই বন্ধুর ভারী মনের মতো ঘর ছিল। এর মধ্যে বাড়ির ভেতরকার তাড়াহুড়ো এসে পৌঁছতে পারত না। আমরা দুজনে পায়রার খোপের মতো একটুখানি জায়গায় বেশ নির্জনে নিশ্চিন্তে মুখোমুখি বসে মনের সুখে অবিরাম গলগল করতে পারতাম। আমাদের ছুটির দিনগুলো নির্বিঘ্নে নিবিড় আনন্দে কাটত এই ঘরখানির কোলে মাথা রেখে শুয়ে। বিনু নিজের হাতে ওই ঘরের একটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। এর কোনো আভরণ ছিল না। এর সমস্ত অভাব ও দৈন্যকে আমরা আমাদের অন্তরের আনন্দ দিয়ে ঢেকে রেখেছিলাম। নইলে সেই কঙ্কালসার জীর্ণ অন্ধকার কোটরের মধ্যে আমাদের কচি দুটো প্রাণ কিছুতেই তিষ্ঠতে পারত না। বিনু মামার বাড়ি থেকে এক জোড়া তাস সংগ্রহ করে এনেছিল। বোধহয় তার মামাদের আড্ডার পরিত্যক্ত তাস। তাস জোড়াটা ছিল খুবই পুরনো, ভদ্র সমাজে নিতান্তই অচল। সম্ভবত তাই এত সহজে সে বেচারা ওস্তাদ খেলোয়াড়দের কড়া হাতের কঠিন চাপড় থেকে নিষ্কৃতি পেয়ে বিনুর নরম হাতখানিতে এসে পড়বার সৌভাগ্য পেয়েছিল। বেচারাকে যে অনেক দিন ধরে অনেক চড়চাপড় সইতে হয়েছে, সে তার চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু কোন গুরুতর অপরাধে তার কানগুলো যে এমন নির্দয়ভাবে কাটা গিয়েছিল, এবং কেনই বা তার বুকের ওপর আঁচড় টেনে টেনে এমন ক্ষতবিক্ষত করা হয়েছে, তা আমরা বুঝতে পারতাম না। এ তার কোন পাপের শাস্তি
কে জানে। তার এই জীর্ণ শীর্ণ চেহারা দেখে আমাদের কেমন মায়া করত। সেই জন্য আমরা তার উপর জোর জবস্তি করতে পারতাম না। একে নিয়ে অতি সন্তর্পণে খেলতাম, আস্তে আস্তে তুলতাম, আস্তে আস্তে ফেলতাম, ভাঁজতাম খুব আলগা হাতে। খেলা শেষ হয়ে গেলে ধীরে ধীরে গুছিয়ে একখানি রুমালে মুড়ে তুলে রাখতাম অতি যত্নে। সত্যি বলছি, এই তাসকে এত ভালোবাসতাম আমরা যে এর বদলে নতুন ঝকঝকে তাস কিনে আনতে আমাদের লোভটুকু পর্যন্ত হয়নি কোনো দিন। এই তাসের ছবি দেখে আমার মনে হতো এরা যেন এককালে এই বাড়িরই মানুষ ছিল, এখন তাস হয়ে গেছে। তোমরা হেসো না, এর হরতনের গোলামটিকে দেখে আমার মনে হতো ঠিক যেন বুড়ো ঠাকুরদার দারোয়ানে। এর ফোঁটাওয়ালা তাসগুলো যেন এক রকমের। একদিন বিনুর সঙ্গে খেলতে খেলতে প্রদীপের ঝাপসা আলোয় এর আটা নওলা দওলার রঙিন ফুটকিগুলোর দিকে চেয়ে চেয়ে হঠাৎ আমার চোখ ধাঁধিয়ে যেত। মনে হতো আমি যেন তাদের ওই ফুটকিগুলোর ফাটলের মধ্যে দিয়ে কত দূর চলে গেছি। সে যেন কতকাল আগেকার কোনখানে, যারা অনেক কাল আগে এখানে ছিল, যেন তাদের কাছে। সেখানে কি দেখতাম কি শুনতাম মনে নেই, কিন্তু সেসব দেখে শুনে কেমন তন্ময় হয়ে যেতাম। হঠাৎ বিনুর ডাকে আবার ফিরে আসতাম। কি বসে বসে ভাবছিস? খেল না। আমি অমনি তাড়াতাড়ি যা হোক একখানা তাস ফেলে দিয়ে খেলায় আবার মন দিতাম। কিন্তু বুকটা কেমন ছমছম করতে থাকতো। মনে হতো এ নিশ্চয় জাদুকর তাস। বিনুকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, এই তাস নিয়ে তোর মামার বাড়িতে কারা খেলতো রে বিনু? বিনু বলেছিল, শুনেছি দাদামশাই খুব পাকা খেলিয়েছিলেন। কেউ নাকি তাকে তাস খেলায় হারাতে পারতো না। লোকে হিংসে করে বলতো সে তার খেলার গুণ নয়, তাসের গুণ। তিনি তাস গুণ করতে জানতেন। বোধহয় এ তারই আমলের তাস। বিনুর দাদামশাইকে আমরা চোখে দেখিনি, তার মামাদেরই দেখতাম খুব বুড়ো। উফ, তাহলে না জানি তিনি কত বুড়ো। এসেই আদ্যিকালের বদ্যি বুড়োর হাতের গুণ করা তাস। এ তাস ছুঁতে বুক ছমছম করত, কিন্তু তবু ভালোবাসতাম বিনুর দেওয়া এই তাস জোড়াটাকে। এই তাস নিয়ে বিনু গম্ভীর মুখে রোজ আমার সঙ্গে খেলতো। তাকে খেলায় জিততে পারতাম না বলে সে প্রায় হাসতে হাসতে বলতো, জানিস মল্লি, এ আমার দাদামশাইয়ের গুণ করা তাস। এ তাস হাতে থাকলে কেউ আমায় জিততে পারবে না, তুইও না। আমাদের আড্ডা ঘরের দেওয়ালে গরুর চোখের মতো সরু কুলুঙ্গিতে ছোট্ট একটি তেলের প্রদীপ জ্বলত আমাদের বসবার কোণটুকু আলো করে। বাকি ঘরটা অন্ধকারের আবছায়ায় পড়ে থাকতো কালো চাদর মুড়ি দিয়ে। খেলা জমে উঠত, সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারও ক্রমে জমে উঠত। একে একে বাড়ির প্রদীপ সব নিভে যেত। ঘরের পাশে সরু গলির পথটা ক্রমে নির্জন হয়ে আসত। চৌধুরী বাড়ির দোতলার জানলা থেকে যে এক ফালি সরু আলো এসে অন্ধকার গলির উপর পড়ত, ক্রমে সেটুকুও অস্ত যেত। গলির ফাঁকটা ভরাট হয়ে উঠত জমাট অন্ধকারে। আর সেই কালো পাথরের মতো অন্ধকারের উপর দিয়ে মাঝে মাঝে শুনতাম কে যেন পায়চারি করছে, লাঠি হাতে, খড়ম পায়ে। তারপরেই খুব দূর থেকে একটা খেঁকি কুকুর বুক ফেটে কাঁদরে উঠত।
আর অমনি ঝুলের ঝালর ও মাকড়সার জাল দিয়ে ঘেরা আমাদের ঠাকুরদার আমলের পুরনো ঠাকুর দালানের কালো প্যাঁচা ও চামচিকে বাদুড়গুলো অন্ধকারের মধ্যে কখন হুসহুস কখন হিসির শব্দে তাদের বাচ্চাগুলোকে সাবধান করে দিত এবং মাঝে মাঝে ফটফট করে হাততালির আওয়াজে কাকে যেন আমাদের ঘরের দিকে তাড়িয়ে দিত। ওই বুঝি সে এলো। এই ভাবতে ভাবতে আমার সর্বাঙ্গ অসাড় হয়ে আসতো। হাতের তাস মাটিতে নামতো না। বিনু ধমক দিয়ে বলতো, কি করছিস, খেল না। তার এই ধমকানিতে আমার চটকা ভাঙতো, আর সঙ্গে সঙ্গে চারিদিকের ওই বিশ্রী শব্দগুলো যেন ভয় ভয় চুপ করে যেত। তা যদি না হতো তাহলে বোধহয় ঘর থেকে ছুটে আমি বাবার কাছে পালিয়ে যেতাম। কিছুতেই বিনুর সঙ্গে খেলতাম না। সেদিন খেলা আরম্ভ করতেই হঠাৎ খুব জোরে ঝড় বৃষ্টি এলো। একটা ঝড়ের দমকা আমাদের কোলের তাসগুলোকে উল্টে পাল্টে ভেস্তে দিয়ে ঘর থেকে খানিকটা ঝুল ও ধুলো উড়িয়ে নিয়ে চলে গেল। বিনু বলল, মল্লি, দরজা জানালাগুলো বন্ধ করে দে। আমি উঠে জানালাগুলো বন্ধ করতে লাগলাম। পশ্চিমের জানালাটায় হাত দিতেই কে যেন সজোরে আমার হাতে একটা ঝাঁকানি দিয়ে শেক হ্যান্ড করে চলে গেল। আমি তাড়াতাড়ি হাতটা ঘরের ভিতর ঢুকিয়ে নিলাম। কিছু বুঝতে পারলাম না। বুকটা ধুক ধুক করতে লাগলো। খেলতে বসেই সে বাজি জিতলাম। আশ্চর্য কাণ্ড, যা কখনো হয়নি তাই হলো। বিনুও একেবারে অবাক। সে একটু বেশি করে মন দিয়ে খেলতে বসলো, কিন্তু পরের বাজিও জিততে পারল না। আমার কেমন সন্দেহ হলো, এলোমেলো ঝড় এসে তাসের জাদুটা উড়িয়ে নিয়ে গেল নাকি। আমি ক্রমাগতই জিততে লাগলাম, কিন্তু আমার কেমন মনে হচ্ছিল এ জেতায় আমার কোনো বাহাদুরি নেই। প্রতিবারেই এমন তাস আসছিল যে খেললেই পিঠ পাওয়া যায়। কে যেন ম্যাজিক করে ভালো ভালো তাসগুলো বেছে বেছে আমার হাতে তুলে দিচ্ছে। বিনু বারবার হেরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আজ আমার পর্দা খারাপ পড়লো দেখছি। তার এই দীর্ঘশ্বাসটা আমার বুকে গিয়ে বাজলো। আমি চঞ্চল হয়ে উঠলাম। আমার মন কেঁদে বলতে লাগলো, না না, আমি জিত চাই না, বিনু জিতুক। আমি ফন্দি করে বিনুকে জিতিয়ে দেবার জন্য হাঁকু পাকু করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আজকের ওই ঝড়ে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। বিনু ফেলল হরতনের বিবি। তাকে সেই পিঠটা দেবার জন্য আমি তাড়াতাড়ি খেললাম গোলাম, কিন্তু পিঠ তোলবার সময় দেখা গেল গোলামটার চেহারা বদলে সাহেব হয়ে গেছে। কাজেই পিঠটা আমাকেই নিতে হলো। পরের হাতে আমি খেললাম চিড়ের 10। আমি জানতাম বিনুয়ে 10 ফোঁটার লোভ কিছুতেই ছাড়তে পারবে না। সে নিশ্চয় গোলাম দিয়ে পিঠটা নেবে, কিন্তু আমার 10খানা হঠাৎ 2 ফোঁটা চুরি করে কেমন করে যে 8 হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমি অবাক। বিনু বাজি হেরে গোঁ হয়ে বসে রইল। রাগ হলে বিনুর বড় বড় চোখ দুটো আরো বড় হয়ে উঠতে দেখেছি, কিন্তু আজ যেন
অস্বাভাবিক রকম বড় হয়েছে বলে আমার মনে হতে লাগলো। সেবারের খেলাতে তার হাতের প্রায় ইস্কাবনের 10খানার উপর চিরের সাতা পাশিয়ে দিতে গিয়ে যখন সেটা রঙের সাতার তুরুপ হয়ে গেল, তখন তার সেই হঠাৎ বড় হয়ে যাওয়া চোখ দুটো কেমন একরকম ভাবে বিস্ফারিত করে সে আমার দিকে চাইল, যে সে চাহনিতে আমার সর্বশরীর ঝিমঝিম করে এলো। বিনুকে ভয় ভয় বললাম, ভাই, আর খেলে কাজ নেই, চলো যাই। বিনু সে কথা কানেই তুলল না। ক্রমে রাত গভীর হয়ে এলো। মনে হলো বাড়ির সবাই ঘুমিয়েছে। আমাদের এ ঘরখানারও যেন ঘুম ধরেছে। এর দরজা জানালা ইট কাঠ ঘুমে ঢুলছে। প্রদীপের আলোটা থেকে থেকে কেবল হাই তুলছে। কড়ি কাঠের খোপে খোপে চড়াই পাখিগুলো গল্প শেষ করে শুয়ে পড়েছে। চারদিক নিস্তব্ধ, নিঝুম। হাতের তাসগুলোর দিকে চেয়ে দেখি সাহেব বিবিদের চেহারা ঘুমে জড়িয়ে আসছে। ক্রমে মনে হলো সমস্ত পৃথিবীটাই যেন ঘুমের ঝোঁকে দুলছে। আমিও তার সঙ্গে দুলতে লাগলাম। হঠাৎ চটকা ভাঙল চৌধুরী বাড়ির ঘড়ির শব্দে। সেই শব্দ অন্ধকারের ঘুম ভাঙাতে ভাঙাতে অনেক দূর সরে গেল। ও কিসের শব্দ? কড়ি কাঠের কাছে কোণের গর্ত থেকে কে এমন বিশ্রী সুরে নিঃশ্বাস টানছে? আমি চমকে উঠে বিনুকে জিজ্ঞাসা করলাম, ও কিসের শব্দ ভাই? বিনু কথা বলল না, শুধু দাস থেকে চোখ তুলে কড়ি কাঠের দিকে চাইল। আর আমার মনে হলো তার সেই ড্যাব ড্যাবের চাহনিটা চোখ থেকে ঠিকরে বেরিয়ে কড়ি কাঠের অন্ধকার কোণে এঁটে রইল, জলজল করে চেয়ে আমার দিকে। বিনুকে আমি কান্নার সুরে বললাম, ভাই, আমার বড় ঘুম পেয়েছে। বিনু বলল, আচ্ছা ঠিক আছে, আর দুহাত খেল। আমি চমকে উঠলাম তার গলা শুনে। কি গম্ভীর আওয়াজ! এ তো কোনো রকমে এই দুহাত খেলা এখন শেষ করতে পারলে বাঁচি। কোনো দিকে কান দেবার, কোনো দিকে চোখ দেবার আমার আর সাহস হচ্ছিল না। ইচ্ছে হচ্ছিল এই তাস দিয়ে চোখ কান ঢেকে ফেলি। আমি খুব চোখের কাছে তাস এনে এক রকমে খেলতে লাগলাম। সে হাত বিনু খেলেছিল রঙের নাওলা, আমার হাতে গোলাম ছিল, কিন্তু পিঠ নেবার ইচ্ছা ছিল না। কি করে লোকালে বিনু সেটা ধরতে পারবে না ভাবছি। বিনু বলে উঠল সেই রকম বিষম ভারী গলায়, ঘর কাঁপিয়ে, গোলামটা আছে তো? ভয় হলো ধরা পড়ে গেছি। বাঁ হাতের তাসের শাড়ি থেকে চট করে হরতনের গোলামটা তুলে নিয়ে হরতনের নওলার উপর ফেলতে গিয়ে দেখি সামনে নওলা নেই, বিনুও নেই। হ্যাঁ, বুকটা ধক করে উঠল। এপাশ ওপাশ চেয়ে দেখি শুধু বিনু নয়, একখানি তাসও নেই। বোঁ করে মাথাটা ঘুরে গেল। চোখে অন্ধকার দেখলাম, গা হাত পা ঝিমঝিম করতে লাগলো। ঘরের চার কোণ থেকে চারটে বিকট হাসি খিলখিল শব্দে ছুটে বেরিয়ে গেল। আর উপরের নহবতখানা থেকে ঢাক ঢোল কাঁসি বাঁশি সব একসঙ্গে বেজে উঠল। আমি কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়লাম। মনে হলো
আমার হাত পায়ের সমস্ত খিল যেন আলগা হয়ে গেছে। উঠে হেঁটে পালাবার আর উপায় নেই। আমার কান্না আসতে লাগলো। বিনু, আমার বিনু কোথায় গেল? উপর থেকে ভাঙা কাশিখানা ফাটা আওয়াজে বলতে লাগলো। আমি খুব চেঁচিয়ে ডাকলাম, বিনু, বিনু! কিন্তু আমার গলার স্বর মুখ দিয়ে না বেরিয়ে পেটের ভেতরে চলে গেল, ঘুরতে ঘুরতে গো গো শব্দে। একবার আশা হলো বিনু হয়তো বাইরে গেছে, এখনই আসবে। কিন্তু বাঁ হাত থেকে ডান হাতে তাসটা নিয়েছি মাত্র। এই এতটুকু সময়ের মধ্যে সে এত বড় ঘর পেরিয়ে বাইরে গেল কেমন করে? হয়তো আমি অন্ধকারে দেখতে পাইনি, তাই হবে। এই মনে করে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজার কাছে গিয়ে দেখি, এ কি, যেমন খিল বন্ধ করেছিলাম ঠিক তেমনই আছে। তবে তবে সে কেমন করে বাইরে গেল? হঠাৎ মনে হলো বিনু আমাকে ভয় দেখাবার জন্য এই ঘরের মধ্যে লুকিয়ে নেই তো। কিন্তু কোথায় লুকোবে? ঘর যে ফাঁকা, আসবাবের মধ্যে মাত্র একটা ভাঙা আলমারি, তার পিছনে বড় জোর আঙুল পাঁচেক জায়গা, তার মধ্যে একটা মানুষ থাকতে পারে না। তবু সেখানটা একবার দেখলাম। ঘরের এ কোণ ও কোণ, এধার ওধার প্রদীপ ধরে দেখলাম তন্ন তন্ন করে, কিন্তু সে কোথাও নেই। কতক্ষণ পড়ে পড়ে কেঁদেছিলাম জানি না। যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখনও কান্নার জলে চোখ আমার ঝাপসা। রাত তখন নিশুতি, চারদিক নিঝুম, কেউ কোথাও নেই। কেবল আমাদের তিনমহল প্রকাণ্ড বাড়িখানা দেখলাম ভয়ঙ্কর আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছে। চৌধুরীদের চৌতলার চিলের ছাদটা আমাদের দিকে এতখানি গলা বাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হলো রে, কি হলো, কোথায় গেল? পশ্চিম কোণের ঢ্যাঙা সুপুরি গাছটা কিছু না বলে শুধু ডিঙি মেরে আকাশের দিকে মুখ তুলে ইশারায় দেখিয়ে দিল আমাদের বাড়ির ঠিক মাথায় একটা মস্ত বড় কালো পাখি তাসের মতো নানা রঙে চিত্র বিচিত্র করা ডানা মেলে মেঘের ধার দিয়ে অন্ধকারে ভেসে চলেছে কাকে ঠোঁটে নিয়ে। তাই দেখে চারিদিক থেকে চাপা গলায় সবাই বলে উঠল, আহা! অমনি আমার বুকের ভিতরটা করে উঠল, আহা! বিনুকে ওরা ভেলকিবাজিতে উড়িয়ে নিয়ে গেল। ভাবতে ভাবতে আমার চোখের সামনের থেকে যেন সব একে একে মুছে আসতে লাগলো। পায়ের তলা থেকে পৃথিবীটা ধীরে ধীরে সরে যেতে লাগলো। আমি যেন একটা অতল অন্ধকারের মধ্যে ডুবতে লাগলাম, পলে পলে, তালে তালে। তারপর মনে পড়ে অন্ধকারে চেনা পথ ধরে বাড়ির ভিতরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কানে এলো তাস পেটার শব্দ। এত রাত্রে এখানে অন্ধকারে তাস খেলে কে? মুহূর্তের মধ্যে আমার চলা বন্ধ হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। বারান্দার পশ্চিম কোণে ঘুরঘুটে অন্ধকারের মধ্যে আমাদের খাজনা ঘর। দিনের বেলা এর সামনে দিয়ে যেতে আমাদের গা ছমছম করে, সেজন্য এদিকটা আমরা কেউ মারাতাম না। আমাদের বিশ্বাস, যত রাজ্যের ভূত প্রেত ওইখানে বাসা বেঁধে মনের সুখে
ঘর কন্যা করছে। আমরা ওই মহলটা তাদের ছেড়ে দিয়েছিলাম। সেখানে কোশমিনকালে সকাল সন্ধ্যায় আলো গঙ্গাজল পড়তো না, ঝাঁটাও কেউ দিত না। এই খাজনা ঘর যে কতকালের তা কেউ জানে না। বাড়ির মধ্যে সবচেয়ে পুরনো এই জায়গাটা। শোনা যায় ঠাকুরদাদার যিনি ঠাকুরদাদা ছিলেন তার আমলে জমিদারির খাজনা এলে এই ঘরে গচ্ছিত রাখা হতো, মাটির তলায় একটা চৌখুপির মধ্যে। সরু সুড়ঙ্গের মতো ঘর, সামনে মোটা মোটা লোহার গড়াদে দেওয়া খাঁচার মতো দরজা, পিতলের শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো। সামনে দাঁড়ালে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে আসে, আর চোখে পড়ে কালি ঝুলি মাখা একটা অন্ধকারের কুণ্ডলী, দিনরাত ঘূর্ণির মতো ঘুরছে। এই ঘর কতকাল যে খোলা হয়নি তার ঠিক নেই, খোলবার দরকারও হয়নি, কারণ বহুদিন হলো আমাদের সে জমিদারি নেই, তার খাজনাও আর আসে না। ঠাকুমার মুখে গল্প শুনেছি, আমার ঠাকুর দাদার যিনি ঠাকুর মশাই ছিলেন তার অগাধ টাকা ছিল, একটা রাজারও তেমন থাকে না। কিন্তু তিনি ভারী কৃপণ লোক ছিলেন, একটি পয়সাও কাউকে প্রাণ থাকতে দিতে পারতেন না, এমনকি নিজের ছেলে মেয়েকেও নয়। তিনি কেবল টাকার পর টাকার রাশ জমা করে চলতেন। লোকে টাকা খরচ করে নাম কেনে, তিনি টাকা না খরচ করার বাহাদুরিতে লোকের কাছে খেতাব পেয়েছিলেন। টাকার উপর তার এমন মায়া ছিল যে পাছে মারা যাবার পর তার টাকা খরচ হয়ে যায়, এই ভয় তিনি তার যথা সর্বস্ব যখের হাতে সমর্পণ করে যান, যার কাছ থেকে একটি কানা করিও বার হবার জো নেই। এই যখের কাহিনী একটা মস্ত বড় গল্প। কেমন করে একটি সুন্দর 9 বছরের ছেলেকে মিঠাই ও খেলনার লোভ দেখিয়ে বাপ মায়ের কাছ থেকে চুরি করে আনা হয়, কেমন করে তাকে লাল চেলির গরদ পরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে ওই অন্ধকার খাজনা ঘরের তলায় বন্ধ চৌখুপির মধ্যে, যেখানে কেবল ঘরা ঘরা টাকা সাজানো আছে, আর কিছু নেই, আর কেউ নেই, না বাপ না মা, না আলো না বাতাস, সেখানে একলাটি বসিয়ে রেখে তারপর ওই চৌখুপিতে ঢোকবার পথটা 10 মণ পাথর দিয়ে চিরদিনের মতো বুঝিয়ে দেওয়া হয়। সে কথা শুনতে শুনতে আমার চোখে জল আসতো, বুক দূর দূর করত। আমার ঠাকুর দাদার এই পাষণ্ড ঠাকুর দাদার উপর রাগ হতো। ঠাকুরমা বলতেন, ওই সুন্দর 9 বছরের ছেলেটি কত কেঁদেছে, বাবা বাবা করে বুক ফেটে কত চেঁচিয়েছে, তেষ্টায় এক ফোঁটা জলের জন্য ছটফট করেছে, তবু কেউ তাকে ওই চৌখুপির দরজা খুলে দেয়নি। শুনে আমার গলা কাঠ হয়ে আসতো। তারপর খিদে তৃষ্ণায় ভয় কাতরাতে কাতরাতে বেচারা কখন যে হাঁপিয়ে মরে গেছে সে হয়তো নিজেই বুঝতে পারেনি। এখন সে জগ হয়ে আছে, ওইখানে বসে বসে কেবল টাকার ঘড়া আগলাচ্ছে। কারো সাধ্য নেই যে ওই টাকা সেখান থেকে নিয়ে আসে। আমার ঠাকুর দাদার বাবা নাকি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দূর যেতে হয়নি। মেজের পাথরে একটি মাত্র শাবলের ঘা দিতেই তিনি গো গো করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। 3 দিন তার কাঁপুনি ছিল, 7 দিন তার মুখে রাগ ছিল না। কেন যে এমন হলো কেউ জানে না, তিনি নিজেও কিছু বলেননি, কারো সাহসও হয়নি জিজ্ঞাসা করতে। সেই থেকে ওই ঘরের দিকে আর কেউ যায় না। মনে হলো ওই খাজনা ঘর থেকেই যেন তাস খেলার শব্দ পেলাম। যদিও ওদিকে যেতে বুক দূর দূর করতে লাগলো।
কিন্তু বিনুর জন্য না গিয়ে পারলাম না। যদি সে ওখানে থাকে, যদি সে আমায় দেখতে পেয়ে ছুটে আসে। বুকটা দুহাতে চেপে খাজনা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। লোহার গড়ার দেওয়া দরজা দিনের বেলা শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু এখন দেখলাম খোলা। অন্ধকারে চোখে কিছু দেখা গেল না, কিন্তু কানে শোনা গেল কারা দুজন যেন দরজার দুধার থেকে সজোরে ছুটে এসে মাথায় মাথা অনবরত ঠোকাঠুকি করছে। আমার কেমন মনে হলো যেন এইখানকার এই অগাধ সম্পত্তি, এই যখের ধন কে নেবে তাই নিয়ে দুই ভূতের লড়াই চলছে। আমি এক মনে এদের লড়াইয়ের তাল শুনছি। হঠাৎ বিনুর মতো কার গলা পেলাম। সে বলছে, বিবির চেয়ে রঙের গোলাম বড়। আরো একজন কে সরু গলায় বলে উঠল, দুর্বোকা, তা কখনো হয়? গোলাম হলো সাহেব বিবির চিরকালের কেনা গোলাম, হলেই না সে রং মেখেছে। গোড়ায় গোড়ায় আমিও একদিন বিনুকে বলেছিলাম, গোলাম কেন বিবির চেয়ে বড় হবে রে বিনু? বিনু বলেছিল, এই রকমই যে নিয়ম। আজও আবার সেই কথা উঠেছে। এও তাহলে আমাদের মতন নতুন খেলিয়ে দেখছি। আবার শুনলাম, তুই কিচ্ছু খেলতে পারিস না, মল্লি তোর চেয়ে ঢের ভালো খেলে। বিনু আমায় ডাকতো মল্লি বলে। মনে হলো আমার যখন নাম করেছে এ তখন নিশ্চয় বিনু। বিনুর গলায় আমার নাম শুনে ওই ঘরের মধ্যে ছুটে যাবার জন্য আমার প্রাণটা আকুলি ব্যাকুলি করতে লাগলো, কিন্তু পারলাম না। ভয় হলো পাছে ওই দুটো পাগলা ভূতের মাথা ঠোকাঠুকির মধ্যে পড়ে থেদলে যাই। আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ অন্য একটা লোক চেঁচিয়ে উঠল, হ্যাঁ, হরতনের গোলাম কোথায় গেল? ভারী আশ্চর্য তো, এই তো ছিল, চোখের পাতা ফেলতে না ফেলতেই উড়ে গেল। আমার ভারী হাসি পেল। ওই জাদু করা তাস এদের সঙ্গেও জাদু খেলছে দেখছি। হরতনের গোলাম? সে তো মল্লির হাতে। আমি নিজের হাতের দিকে চেয়ে দেখি, সত্যি তো সেই হরতনের গোলাম যে দিয়ে বিনুর নওলার পিঠ নিতে গিয়েছিলাম, সেখানা আমার হাতেই রয়েছে তো। অন্য লোকটা বলে উঠল, কই হে, মল্লি বাবু কো পকড় কে লাও। এই শুনে আমি তাড়াতাড়ি হরতনের গোলামখানা খাজনা ঘরের ভিতর ছুঁড়ে দিয়ে এক ছুটে নিজের শোবার ঘরে পালিয়ে এলাম। ঘরে এসেও ভয় বুকটা ধক ধক করতে লাগলো। এই বুঝি সে এসে আমায় জাপটে ধরে নিয়ে যায়। আমি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে মরার মতো পড়ে রইলাম। খানিকক্ষণ কেউ এলো না। তারপর কি একজন খসখস শব্দে বারান্দা দিয়ে চলে গেল। বোধহয় আমার ঘর চিনতে পারলো না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি, এমন সময় কে আবার তড়াক করে লাফিয়ে আমার বিছানায় উঠল। আমি ভয় কাঠ যে এলো সেখানেই বিছানার এদিক ওদিক ঘুরে ঘুরে আমার গা শুকে শুকে বেড়াতে লাগলো। তারপর আমার মাথার কাছে এসে মুখ ঢাকা চাদরখানা ধরে সজোরে টানতে লাগলো। মুখ খুলে দেখবে? ওরে বাবারে! আমি প্রাণপণে চাদরখানা আঁকড়ে রইলাম, কিছুতেই মুখ খুলতে দিলাম না। তারপর সে পায়ের দিকে গেল। তার নিঃশ্বাসের হাওয়ায় আমার পা দুখানা ঠান্ডা হিম হয়ে এলো। আমার পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাবে না তো? ভয় পা গুটিয়ে নেবার চেষ্টা করলাম, পারলাম না। খানিকক্ষণ চুপ করে রইল।
বোধহয় কি ভাবলো, তারপর আমার পাশে এসে ধূপ করে শুয়ে পড়ল। সর্বনাশ, এখন কি করি? কিন্তু ঠিক সেই সময় আমার পুষি বেড়ালটা ম্যাও শব্দে ডেকে উঠতেই সে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে গেল। পুষিকে কাছে পেয়ে আমার ভয় অনেক ভেঙে গেল। তখন আবার বিনুর ভাবনা এলো, তাহলে সত্যি কি বিনুকে ওরা ওইখানে ওই চৌখুপির মধ্যে নিয়ে গেল? সেখান থেকে সে পালিয়ে আসবে কি করে? এই সব ভাবছি, হঠাৎ কে কানের কাছে মুখ এনে খুব চুপি চুপি ডাকলো, মল্লি ভাই, মল্লি, বিনুর কাছে যাবে? বিনুর কাছে? বিনুর কাছে যাবার জন্য বুকটা লাফিয়ে উঠল, কিন্তু ভারী ভয় হতে লাগলো, যদি আর ফিরে আসতে না পারি। ভয় কি, চলো না, বিনু তোমার জন্য বড় কাঁদছে। বিনুর কান্নার কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগলো। আমি ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলাম, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, বিনুকে এবার ফিরিয়ে এনে দাও। বিনুর জন্য আমার বড্ড মন কেমন করছে। আমার কথা শুনে সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় দেখলাম একটা মস্ত পাগড়িওয়ালা চেহারা, ঠিক যেন হরতনের গোলাম। এই হরতনের গোলামটিকে তাসের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসতাম। আমাদের বাড়িতে যে বুড়ো থুরথুরো দারোয়ান ছিল ঠাকুর দাদার আমলের, তাকে খুব ছেলেবেলায় দেখেছিলাম। অল্প অল্প তার চেহারা মনে পড়ে, কিন্তু বেশ মনে আছে রোজ সকালে সে একটি করে রসমুন্ডি আমায় খাওয়াতো। কি মিষ্টি লাগতো সে রসমুন্ডি, এখনো যেন তার স্বাদ মুখে লেগে আছে। আমার মনে হলো এই হরতনের গোলাম যেন সেই বুড়ো দারোয়ান, এখন তাসের ছবি হয়ে গেছে। সে বোধ হয় আমার কান্না দেখে লাঠি হাতে বিনুকে খুঁজে আনতে গেল। আবছায়ার মতো মনে পড়ে ছেলেবেলায় আমার পুষি বেড়ালটা হারিয়ে যেত। আমার কান্না দেখে সে এমনই করে একদিন তাকে খুঁজে আনতে গেছিল। অনেকক্ষণ কেটে গেল। ঘরের ঘড়িটা টক টক শব্দ করতে করতে কত দূর চলে গেল। মনের মধ্যে কত ভাবনা এলো গেল, তবু বিনু এলো না। সে কি আর আসবে? ওই ভয়ঙ্কর চৌখুপি ঘর, যার সামনে দুটো ভীষণ ভূত মাথা ঠোকাঠুকি করছে অনবরত, সেখান থেকে বিনুকে কে উদ্ধার করে আনবে? ভাবতে ভাবতে আমার শরীর এলিয়ে আসতে লাগলো, চোখের পাতা জড়িয়ে এলো, কপালে যেন কে নরম ঠান্ডা হাত বুলিয়ে দিল। আর অমনি এক নিমেষে মনে হলো আমি যেন একখানা তাসের ওপর শুয়ে কোথায় চলেছি, হাওয়ার সঙ্গে ভেসে ভেসে। তাসখানা ভাসতে ভাসতে এসে আমায় একটা চারদিক আঁটা অন্ধকার ঘরের মধ্যে নামিয়ে দিল। দেখলাম সেই অন্ধকারে বসে দুজন এক মনে তাস খেলছে, বিনু আর একটি ছোট ছেলে। সুন্দর দেখতে, থোকা থোকা কোকড়া চুল চাঁদের মতো কপালের ওপর ছড়িয়ে পড়েছে, ঠিক যেন বিনুর ছোট ভাইটি। বিনু তার সঙ্গে খেলতে লাগলো, আমার দিকে একবার চেয়েও দেখলো না। আমার ভারী রাগ হলো, হিংসেও হলো। এরই মধ্যে দুজনের এত ভাব। আমি মুখ গোঁ করে রইলাম। ছেলেটি একবার তাস থেকে মুখ তুলে মিষ্টি সুরে জিজ্ঞাসা করলো, বিনু, এ কে? বিনু গম্ভীর গলায় বলল, ও মল্লি। সে বলল, বেশ হলো, আমরা তিনটি ভাইয়ে কেমন একসঙ্গে এখানে থাকবো। আমি রেগে চিৎকার করে উঠলাম, না না,
আমি এখানে কিছুতেই থাকবো না। অমনি হরতনের গোলাম এসে আমায় পিঠে করে তুলে নিল। বিনু সেটার উপর লাফিয়ে চড়তেই সেখানা ভারী হয়ে মাটিতে পড়ে গেল। মজা দেখে ছেলেটা খিলখিল করে হেসে উঠল। বিনু বলল, দাঁড়া, আমরা তিনজনেই একসঙ্গে যাব। বলে সে ছেলেটির কানে কানে কি বলল। ছেলেটি বলল, হ্যাঁ হ্যাঁ, চলো যাই। কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই ধূপ করে পড়ে গেল। দিনরাত এক জায়গায় বসে থেকে থেকে তার পা অসাড় হয়ে গেছে। বিনু তাকে কোলে করে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তাসগুলোকে কি বলল, তারা ফরফর করে উড়ে এসে পাখির মতো ডানা ছড়িয়ে দাঁড়ালো। আমরা উড়তে যাচ্ছি এমন সময় কড়িকাঠ থেকে দুটো কালো চামচিকে এসে তাসগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই দলে যা যুদ্ধ, আজরা আজরি, কামড়া কামড়ি। আমি ভয় ঠকঠক করে কাঁপতে লাগলাম। চারদিক থেকে অন্ধকারগুলো ছুটে এসে আমাদের সামনে টালগোল পাকিয়ে পথ আটকে দাঁড়ালো, যেন আমরা পালাতে না পারি। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে বলল, বিনু, দেখছিস তো, এরা আমায় যেতে দেবে না। তোরা কেন প্রাণে মরবি? তোরা পালা। বিনু বলল, না ভাই, তোকে ছেড়ে কিছুতেই যাব না। চামচিকি দুটো তাই শুনে ফ্যাঁস করে উঠল। এমন সময় হরতনের গোলামটা ছুটে গিয়ে একটা চামচিকির পেটে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। চামচিকেটা তার ধারালো নখ দিয়ে হরতনের গোলামখানাকে আঁকড়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে অন্য তাসগুলো আমাকে নিয়ে উড়ে পালালো। বিনু আর সেই ছেলেটিকে দেখলাম সেই ঝটাপটির মধ্যে হিমশিম খাচ্ছে। আমি তাসের ওপর থেকে হাত বাড়িয়ে বিনুকে ডাকতে লাগলাম, বিনু, আয় আয়। বিনু আমার দিকে ফিরেই চাইল না। ছেলেটাকে নিয়ে ব্যস্ত হয়ে রইল। তাসগুলো উড়তে উড়তে এসে আমাকে বিছানায় ফেলেই উড়ে গেল, বোধহয় বিনুদের উদ্ধার করতে। তারপর কি হলো জানি না, আমি ঘুমে এলিয়ে পড়লাম। মল্লি, মল্লি। আমি ধর্মর করে উঠে বসলাম। ঝড়ের মতো ধাক্কা দিয়ে কে ঘরে ঢুকলো। সকালের আলোয় ঘরটা আলো হয়ে উঠল। মনে হলো যেন একটা প্রকাণ্ড দুঃস্বপ্ন কেটে গেল। আমি ছুটে গিয়ে দুই হাতে বিনুর গলা জড়িয়ে ধরলাম। বিনু, এসেছিস ভাই, এসেছিস? সে বলল, আসবো না তো কি? তুই কি স্টুপিড? এত বেলা অবধি ঘুমোচ্ছিস কেন? আমি বললাম, কখন এলি ভাই? সে বলল, অনেকক্ষণ। তোকে ডেকে ডেকে আমার গলা চিড়ে গেল। তোর আজ হয়েছে কি বলতো? চোখ অমন রাঙা কেন? আমার ধাঁধা লাগলো। বিনু তো সবই জানে, তবে এমন আশ্চর্য হচ্ছে কেন? আমি আমতা আমতা করে বললাম, কাল রাত্রে তুই খেলতে খেলতে হঠাৎ আমার অন্তর্ধান। সে বাধা দিয়ে বলল, আমি কেন অন্তর্ধান হতে যাব? তুই তো খেলা ফেলে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলি। আমার আরো ধাঁধা লাগলো। এ কি ঘুমের ঝোঁকে সবই স্বপ্নের মতো দেখলাম? কিন্তু এত যে কাণ্ড, সে সবই স্বপ্ন। ইচ্ছে হচ্ছিল আগাগোড়া সব কথা বিনুকে খুলে বলে হেঁয়ালিটা পরিষ্কার করে নিই, কিন্তু পারলাম না। দিনের আলোয় কথাগুলো এমন অদ্ভুত বোধ হতে লাগলো যে বলতে লজ্জা হলো। আমার ভূতের ভয়ের জন্য বিনু যা আমায় ঠাট্টা করে। বিনু বলল, কি ভাবছিস? চল বাইরে যাই। আমরা দুই বন্ধুতে আমাদের সেই বাইরের ঘরে গিয়ে দেখি ঘরময় তাস ছড়ানো, সমস্ত দেহ তাদের ক্ষত বিক্ষত। তাদের বুকের উপর কে যেন মনের আনন্দে ধারালো নখ দিয়ে কেবল আঁচড়ের পর আঁচড় টেনেছে।
বেশ বোঝা গেল রাত্রের মধ্যে খুব একটা মারামারি কাণ্ড হয়ে গেছে। আমি সভয় বিনুর দিকে চেয়ে বললাম, বিনু দেখেছিস? বিনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারই জন্য তাসগুলো গেল। তোমার জন্য? তার মানে সেই চৌখুপি ঘর থেকে তোমাকে উদ্ধার করার জন্য? তাহলে তো সবই ঠিক। কিন্তু বিনুর মুখ দেখে কিছু বুঝতে পারলাম না। একটু ইশারা পাবার আশায় আমি বিনুকে আবার জিজ্ঞাসা করলাম, কি করে এমন হলো বিনু? বিনু কোনো জবাব দিল না, শুধু আঙুল দিয়ে ভাঙা আলমারিটা দেখিয়ে দিল। আমি আলমারি খুলতেই একরাশ আরশোলা ফরফর করে ঘরময় ছড়িয়ে পড়ল। তারপর ডানা মিলে উড়ে অন্ধকার কোণের একটা গর্ত দিয়ে কোথায় চলে গেল, বোধহয় মাটির তলা দিয়ে সেই চৌখুপির মধ্যে। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম। বিনু বলল, তাসগুলো কুড়ো। আমি তাসগুলো কুড়িয়ে গুছিয়ে দেখি সবই আছে, কেবল একখানা নেই, হরতনের গোলাম। তবে এই তো ঠিক মিলছে, সেই হরতনের গোলাম যাকে নিয়ে কাল রাত্রে ওই সমস্ত অদ্ভুত ঘটনার উৎপত্তি। সে গেল কোথা? সে কোথায় আছে আমি জানি। সে আছে সেইখানে, সেই চারদিক বন্ধ চৌখুপির মধ্যে, যেখানে সেই 9 বছরের সুন্দর ছেলেটি চিরদিন একা অন্ধকারে বসে আছে। কালকের সব কাণ্ড বিনু নিশ্চয়ই ভুলে গেছে। সকালে ঘুম থেকে উঠে তার আর কিছুই মনে নেই। তার যে ঘুম, এমন তো আমারও এক একদিন হয়। রাতের ঘটনা স্বপ্ন দেখার মতো সকালে সব ভুলে যাই। কাল রাত্রে আমিও যদি ঘুমিয়ে পড়তাম, তাহলে আমিও হয়তো সব ভুলে যেতাম। আজ সকালে উঠে অবাক হয়ে ভাবতাম, তাই তো, হরতনের গোলাম বেচারা গেল কোথায়? এতক্ষণ আপনারা শুনছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায় রচিত অলৌকিক কাহিনী হরতনের গোলাম। পরবর্তী গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিকে ক্লিক করুন। এরকমই রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন এবং শুনতে থাকুন গল্পের ভিড়ে, আমার ও আপনার গল্পের ঠিকানা।